গল্প সামগ্রীর আজকের নিবেদন শ্যাম সুন্দর দত্তের রহস্যময় ডায়েরি। শ্যাম সুন্দর দত্ত একজন বিশিষ্ট লেখক। ইতিমধ্যেই ওনার 7টি বই প্রকাশিত হয়েছে, যা পাঠককুলে সমাদৃত হয়েছে। বর্তমানে তিনি ছোট ছোট গল্প, প্রবন্ধ এবং কবিতা লিখে চলেছেন। শুরু হচ্ছে আজকের গল্প, রহস্যময় ডায়েরি। অনেকদিন আগের কথা। আমি আর আমার বন্ধু দেবু দুজনে মিলে মোটর বাইকে কলকাতা থেকে বিষ্ণুপুর ভ্রমণে বেরিয়েছি। বেশ কিছুদিন থেকেই ভাবছি বিষ্ণুপুরের ঐতিহাসিক জায়গাগুলো দর্শন করে আসব, কিন্তু কাজের চাপে তা আর হয়ে ওঠে না। আজ বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বের হতে একটু দেরি হয়ে গেল। আর একটু আগে বেরুলেই ভালো হতো। বিষ্ণুপুরে দুদিন থাকারও ইচ্ছে আছে। বৈশাখ মাস, বেশ গরম পড়েছে। কখন যে ঝড় বৃষ্টি নেমে আসে তা কেউ বলতে পারে না। যাই হোক, শহর, গ্রাম, খাল, বিল, ছোট ছোট বনভূমি পেরিয়ে দুই বন্ধু মোটর বাইকে এগিয়ে চলেছি। ঘণ্টা দুয়েক পর একটা হোটেলের সামনে এসে থামলাম। হোটেলটা খুব একটা সাজানো গোছানো নয়। খড়ের চাল, গ্রাম্য পরিবেশের ছাপ রয়েছে। হোটেলের সামনে দুটো বাঁশের খুঁটির সাহায্যে একটা সাইনবোর্ড ঝুলছে। তাতে লেখা, আসুন টাটকা সবজি দিয়ে গরম গরম মাছ ভাত খেয়ে যান। হোটেলে কোনো ইলেকট্রিক ফ্যানের ব্যবস্থা নেই, তবুও এই গরমের মধ্যে খড়ের চালের নিচে বসে বেশ আরাম বোধ করলাম। এদিক ওদিক তাকিয়ে দেখি শুধুই সবুজের সমারোহ। চারিদিকে যেন সবুজের চাদর বিছানো। সবুজ মাঠের ক্ষেত আর মনোরম গ্রাম্য পরিবেশ দেখে মনটা কেমন যেন উদাস হয়ে আসে। পাশের গ্রাম থেকে নিয়ে আসা টাটকা সবজি আর কাছের জলাশয় থেকে ধরে আনা রুই কাতলা রান্না হচ্ছে। দেবু বলল, টাটকা সবজি, মাছ আর দেশি মুরগির মাংস দেখে বড্ড লোভ হচ্ছে। এইখানেই খাওয়া দাওয়ার কাজটা সেরে নি। ঠিক বলেছিস, আমারও যে লোভ হচ্ছে না তা নয়। চল, খাওয়া দাওয়ার কাজটা সেরে একটু বিশ্রাম নিয়ে তারপর না হয়। হোটেল মালিক বলল, দাদা, মিনিট 20 বসতে হবে। রান্না প্রায় হয়ে এসেছে। রান্না হয়ে গেলেই গরম গরম দিয়ে দেবো, একটু বসুন। দেবু বলল, ঠিক আছে। হোটেল মালিকের পুরনো রেডিওতে লতা কিশোরের গান চলছে। গান শুনতে শুনতে সিগারেট টানতে শুরু করলাম। সিগারেটটা প্রায় শেষ হতেই হোটেল মালিক বলল, দাদা আসুন, বসুন, রান্না হয়ে গেছে, আসুন। কাঠের উনুনে রান্না। গরম গরম দেশি মুরগির ঝোল, রুই মাছ ভাজা, ডাল, 2 রকমের সবজি। দুই বন্ধু পেট পুড়ে খেলাম। কাঠের উনুনের রান্নার স্বাদই আলাদা। খাওয়া দাওয়া সেরে মোটর বাইক যখন স্টার্ট করলাম, তখন মেঘের আড়ালে পশ্চিম আকাশে সূর্যদেব পড়তে শুরু করেছে। প্রায় 4টে বেজে গেছে, বিকেল হয়ে এলো। দেবু বলল, চল চল, একটু তাড়াতাড়ি চল। গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দে, বৃষ্টি হতে পারে, মেঘের আনাগোনা শুরু হয়েছে। মিনিট 15-20 এগিয়ে আসতেই একটা জঙ্গল পড়ল। রাস্তার দুধারেই ঘন জঙ্গল। আজ রাস্তায় লোকজন খুব একটা দেখা যাচ্ছে না। শুনেছি বাঘ, হাতি, ভাল্লুক, বিভিন্ন বন্য প্রাণীরা মাঝে মধ্যে রাস্তার ওপর চলে আসে। একটু ভয় ভয় করছে। আর একটু এগিয়ে আসতেই আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেল। ঠান্ডা শিরশিরে হাওয়া বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কান ফাটা মেঘের গর্জন শুরু হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। এর মিনিট 5-এর মধ্যেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে ঘন অন্ধকার নেমে এলো। না, এই ঝড় বৃষ্টির মধ্যে মোটর বাইক নিয়ে আর এগোনো গেল না। রাস্তার পাশে একটা বড় গাছের নিচে দাঁড়ালাম। জামা কাপড় ভিজে গেল। ঝড় আর বৃষ্টির ঝাপটায় কিচ্ছু দেখা যায় না, সবই আবছা। না, এ ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। সামনেই রাস্তার উপর একটা গাছ হুড়মুড়িয়ে উপড়ে পড়ল। পাশেই
একটা বড় গাছের ডাল ভেঙে পড়ল। ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আশপাশে কোনো জনবসতি নেই। আজ আমাদের কপালে কি আছে কে জানে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। খানিক পর ঝড়ের তাণ্ডব একটু কমলেও মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। দেবু হঠাৎ বলে উঠল, এই দেখ তো, জঙ্গলের মধ্যে মনে হচ্ছে একটা বাড়ি রয়েছে, সেখানে ক্ষীণ একটা আলোর রশ্মি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে একটা হ্যারিকেন জ্বলছে, মনে হচ্ছে সরকারি ডাকবাংলো। ও তাই তো, হ্যাঁ, এত কাছে ডাকবাংলো থাকতে আমরা ঝড় বৃষ্টিতে এখনো কষ্ট পাচ্ছি। চল চল চল, ওটা সরকারি ডাকবাংলো অথবা বন দপ্তরের অফিস হবে। না হলে এই ঘন জঙ্গলে কেউ বাড়ি করে? জঙ্গলের মধ্যে একটা সরু রাস্তা ডাকবাংলোর দিকেই চলে গেছে। চ চ চ, তাড়াতাড়ি চ। আলোর রশ্মিটাকে অনুসরণ করে আমরা দুজনে গভীর জঙ্গলের মধ্যে সরু রাস্তা ধরে বাইকটা নিয়ে হাঁটতে হাঁটতে ডাকবাংলোর কাছে এসে পৌঁছলাম। কাছে এসে দেখলাম একটা পরিত্যক্ত বাড়ি। বাড়ি দেখে মনে হলো পুরনো বন দপ্তরের অফিস। দেবু বলল, চ চ তাড়াতাড়ি চ, এতক্ষণ এক নাগাড়ে ভিজে ভিজে শীতে কাঁপুনি ধরেছে। বাড়িটার চারদিকে উঁচু কাঁটা তার দিয়ে ঘেরা, সামনে বড় উঠোন। উঠোন পেরিয়ে বাড়ির বারান্দায় এলাম। মাঝের ঘরের জানালার পাশে হ্যারিকেনটা এখনো টিম টিম করে জ্বলছে। সেইটা দেখে একটু সাহস হলো। সারা বারান্দায় মাকড়সার জাল। বারান্দার দুপাশে বসার জন্য লম্বা সিমেন্টের স্ল্যাব। বাড়ির দেওয়ালে ও ছাদে বিভিন্ন গাছগাছালি জন্ম নিয়েছে। বাড়িতে 3টে বড় বড় ঘর, ভগ্ন দরজাগুলোতে একটা করে তালা ঝুলছে। বাড়িটা পরিত্যক্ত হলেও এই দুর্যোগে ঝড় বৃষ্টি থেকে রক্ষা পেলাম। ঘরের দিকে একটু এগিয়ে আসতেই আচমকা পায়ে কিছু একটা ঠেকল। পায়ে কিছু একটা স্পর্শ পেতেই চমকে উঠলাম। অন্ধকারে কিছুই দেখা যায় না। লাইটারটা জেলে দেখি বহু পুরনো দিনের একটা ডায়েরি। ডায়েরিটা তুলতেই মাঝের ঘরের আলোটা টপ করে নিভে গেল। ডায়েরির প্রথম পাতাটা খুলতেই দেখি একটা কালো কুচকুচে বেড়ালের ছবি। পরের পাতায় একটা কালো কুকুরের ছবি। এরপরের পাতায় এক ঝাঁক কালো কাকের ছবি। তারপর প্রত্যেক পাতাতেই রয়েছে ভয়ঙ্কর কদাকার চেহারার এক একটি ছায়ামূর্তির ছবি। ছবিগুলো দেখে মনে হচ্ছে হাতে আঁকা। দেবু বলল, এইসব ছবি দেখে ভয় লাগছে, ডায়েরিটা বরং লাইটার জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে। চল চল, এখান থেকে কেটে পড়ি। ঝড় বৃষ্টি থেমে গেছে। ভেবেছিলাম এই ডাকবাংলোতে লোকজন আছে, রাতটা থেকে যাও। ডায়েরিটাতে আগুন লাগাতেই মাঝের ঘরের দরজার সামনে একটা কুচকুচে কালো বেড়াল ডাকতে শুরু করলো। নির্জন গভীর জঙ্গলে এই দুর্যোগের রাতে বেড়ালেরও কোথা থেকে? বেড়ালের চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। এইসব দেখে মাথার চুলগুলো খাড়া হয়ে গেল। ভয়ে ডায়েরিটা জ্বলন্ত অবস্থায় উঠোনের দিকে ছুঁড়ে ফেলে দিতেই বেড়ালটা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। বেড়ালটা অদৃশ্য হতেই সেখানে একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি এসে বলল, বলেই আমাদের দিকে ভয়ঙ্কর চেহারা নিয়ে এগিয়ে আসছে। চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। এই ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে পালানোর চেষ্টা করি। উঠোনে বাইকটা রাখা আছে, বাইকটা স্টার্ট করতে যাচ্ছি, এমন সময় বাইকের চারদিকে অনেকগুলো ছায়ামূর্তি এসে আমাদের ঘিরে ফেলেছে। স্পষ্ট দেখতে পাচ্ছি, আর চারদিক থেকে ভেসে আসছে কর্কশ স্বরে অজানা পাখির ডাক। এই অজানা পাখির ডাক শুনে শরীর ঠান্ডা হয়ে গেল। সেই অবস্থাতেই সাহস করে স্কুটারটা স্টার্ট করলাম। হেডলাইটটা জ্বালাতেই আলোয় স্পষ্ট দেখতে পেলাম ছায়ামূর্তিগুলো শূন্যে মিলিয়ে গেল। গাড়ি স্টার্ট হলো ঠিকই, কিন্তু একটু এগিয়ে আসতেই গাড়ির চাকা কাদা মাটিতে বসে গেল। হেডলাইটটা জেলে রেখে বাইকটা ঠেলতে ঠেলতে কোনো রকমে দুই বন্ধু বড় রাস্তায় এসে পৌঁছলাম। রাত তখন 11টা। রাস্তায় যান চলাচল শুরু হয়েছে। সেই দিকে হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপর আবার এগিয়ে চললাম বিষ্ণুপুরের দিকে। আজও বুঝে উঠতে পারিনি ওই পরিত্যক্ত বাড়িতে হ্যারিকেনটা এলো কোথা থেকে। ডায়েরিটা হাতে ধরতেই হ্যারিকেনটা তপ করে নিভে গেল কিভাবে? রহস্য থেকেই যায়। ডায়েরির সঙ্গে অশরীরী আত্মাগুলোর কি সম্পর্ক জানি না,
ডায়েরিতে আগুন লাগাতেই বা কালো বেড়াল বা ছায়ামূর্তি তারাই বা এলো কোথা থেকে? সব রহস্যই থেকে গেল। শুনছিলেন শ্যামসুন্দর দত্তর রহস্যময় ডায়েরি। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণে ঋতুরাজ স্টুডিও, বিভিন্ন চরিত্রে রিতম এবং জয়। সমগ্র গল্পটির আবহ সম্পাদনা, কণ্ঠ সম্পাদনা এবং ধ্বনি সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।